এই যে হচ্ছে মাখানার ফল, সরি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও রয়েছি ভালো। এই মুহূর্তে আমি রয়েছি আমাদের বাঙালি রাজ্য ত্রিপুরাতে রয়েছি, আমার বন্ধুর বাড়িতে। দীর্ঘ 14 বছর পরে আমাদের দেখা। আর গতকাল রাত্রে এখানে এসেছিলাম। অনেক কিছু বদলে তো গেছে মানুষও, আমিও, সারা পৃথিবী বদলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধু কম বদলায়নি, তবে বন্ধুত্ব তেমনই আছে। হঠাৎ করে প্রোগ্রাম সেট হয়ে যায় এবং আমরা বেরিয়ে পড়ি, তাই এন্ট্রোটা দিতে পারিনি। চলেন, আজ আমরা যাব রুদ্রসাগর হ্রদ। আর হ্রদের মাঝখানে রয়েছে একটি জলপ্রাসাদ। এক ব্যক্তি একেবারে ঘুমিয়ে চোখ মুখ ফুলিয়ে নিয়ে যায় এর ভিতরেই ট্রাভেলে। আর একজন এই যে আমার ভাইয়ের মেয়েকে সাজাচ্ছে। কাও মাম্মি চলো। চলে এসেছি নীরমহলে, রাজঘাট, কি মেলাঘর, সিপাহীজলা, ত্রিপুরা। ওই যে জলে করে যাওয়া লাগবে। কাউন্টারে চলে এসেছি। 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। বোট ফেয়ার 50 টাকা পার হেড, আর স্পেশাল বোর্ড নিলে যেটা 2500 টাকা 7 পারসন, অর্থাৎ পার হেড 350 টাকা মেবি। আর টাইম হচ্ছে 40 মিনিট। টিকিট নিয়ে নেওয়া হচ্ছে, অপেক্ষা করতে হবে। ওই যে সামনে একটা নৌকা বোট দেখা যাচ্ছে, বোটটা যাবে এবং ওই দিক থেকে একটা আসছে, যদিও ক্যামেরাতে এটা আসবে না। সামনে ওই যে সবাই অপেক্ষা করছে, আমাদেরও অপেক্ষা করতে হবে। আর এই যে হ্রদটা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে গিয়ে রুদ্রসাগর। হ্রদটির নাম হিন্দু পৌরাণিক কাহিনীতে শিবের একটি রূপ রুদ্র থেকে এসেছে। এই যে আমরা যাচ্ছি। ভাইয়ের তো অবস্থা খুব ভালো এখন, খুব খারাপ না, তবে আলুর কালার চেঞ্জ করে ফেলে দিচ্ছে। যে আলু বেরিয়েছে, আলুর তো হলুদ ছিল যখন সকালে খেয়েছি, দেখলাম যখন বের করে তো তখন সাদা হয়ে গেছে পুরো। লস্যিতেই গেছে, বুঝলে, আমার ভুল হচ্ছে লস্যিটা খাওয়ানো। আমাদের বোট চলে এসছে, আমরাও ধীরে ধীরে বোটের দিকে এগোচ্ছি। বোটে পৌঁছাতেই সবাইকে সেফটি জ্যাকেট দেওয়া হচ্ছে। এখানে নাকি কয়েকবার দুর্ঘটনাও ঘটে গেছে। সেফটি জ্যাকেট অবশ্যই বাধ্যতামূলক। পড়বো, পড়ে চলে যাবে। মা যখনই চিন্তা করেছিল পরে রেইনকোট পরবে, পরে খুলে না, বললে না তো পছন্দ হচ্ছে না মা, সে কি কথা। ভাই তোর অবস্থা কি বল, ভালো না? স্যার আপনার অবস্থা, আপনি তো ঘুমিয়ে শেষ করে দিয়েছেন সব। না আমার এখন ঠিক আছে, ঠিক আছে না? যাওয়ার সময় আবার একটা ঘুম দেবো। আচ্ছা আচ্ছা। আর আপনার অবস্থা স্যার ঠিকঠাক? শুধু দুঃখজনক বিষয় আমাদের, আমি এখন কিছু করে উঠতে পারিনি। রুদ্রসাগরের আয়তন প্রায় 5.3 বর্গ কিলোমিটার, গভীরতা 2 থেকে 5 মিটার গড়, তবে বর্ষাকালে এটি আর একটু বেশি হয়ে দাঁড়ায়। উনিশশো 1930 থেকে 1938 সালের মধ্যে এর কার্যক্রম কমপ্লিট হয়। মাণিক্য রাজবংশের রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর কর্তৃক নির্মিত হয়েছিল এই হ্রদটি। এটি আংশিকভাবে কৃত্রিম। রাজা বীর বিক্রম নীরমহল নির্মাণের জন্য হ্রদটির আকার ও গভীরতা বাড়িয়ে পুনর্গঠন করেন। ওই যে দূরে হ্রদের মাঝখানে অবস্থান করছে নীরমহল। নীরমহল 1930 সালে মাণিক্য রাজবংশের রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নির্দেশে নির্মাণ শুরু হয় এবং 1938 সালে এটি সম্পূর্ণ হয়। ব্রিটিশ কোম্পানি মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি এই প্রাসাদের নির্মাণ কাজ পরিচালনা করে। কথা বল পরে যখন মানে ভিডিও ছাড়বো তখন যদি বলে কি ব্যাপার, কথা বলতে তোর আওয়াজ আসছে না, ইঞ্জিনের আওয়াজ আসছে না, ও কথা বলে ইঞ্জিনের আওয়াজই আসে। তো আমরা চলে এসেছি, তাই না? চলো আসো। নীরমহলের কাছে আমরা পৌঁছে গেছি। এই প্রাসাদটি মূলত
রাজা গ্রীষ্মকালীন ও বর্ষাকালীন অবকাশ যাপনের জন্য নির্মাণ করেছিলেন। এটি হিন্দু ও মুসলিম স্থাপত্য শৈলীর একটি অনন্য সমন্বয়। 2023 সালে ভারত G20 সভাপতিত্ব করে। সেই সময় ত্রিপুরায় এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটি ত্রিপুরার জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল, যা রাজ্যের পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরেছিল। এই যে পাতাগুলো কি পাতা আমার সঠিক জানা নেই, এত বড় বড়। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে মাখানার পাতা, এটা মাখানার পাতা। আমি বুঝতে পারছিলাম না, বুঝতে অসুবিধা হচ্ছিল। এখানে পুরো নীল সাগরের পুরো একেবারে মাখানা চাষ হচ্ছে। নমস্কার, কেমন আছেন? আমি অ্যাকচুয়ালি এখানে আসি, আমি প্রথমবার, আমার বাড়ি কলকাতাতে। তো এই জায়গাটা সম্পর্কে আমি যখন এলাম প্রথম তো দেখছি এই যে এগুলো তো মাখানা হচ্ছে না? হ্যাঁ। এটা কতদিন ধরে শুরু হচ্ছে মানে এই মাখানাটা? কারণ এর আগে তো ছিল না শুনলাম যতদূর। না, এটা সিজন ওয়াইজ হয়। যখন বর্ষার সিজন হয়ে যায় না, তখন জলের স্তর পড়লে ওটা নিজে থেকে পচে যায়, মানে টোটালি খারাপ হয়ে যায় আর কি। তারপর এটা আস্তে আস্তে চলে যায়। যখন আবার জলটা শুকিয়ে যাবে, একটু জল কমে যাবে, তখন আবার এটার সৃষ্টি হয় আর কি। মানে আপনি যেরকম ওই যে শাপলা ফাপলা যেগুলো, এরকম। আচ্ছা। এই যে রুদ্রসাগরটা এটা আমাদের মানে মেলাঘরের, মানে ত্রিপুরার মধ্যে মেলাঘরের মধ্যে অবস্থিত। মানে আমরা একটা ঐতিহ্যবাহী, হ্যাঁ ঐতিহ্যবাহী একটা। আর এই যে বিল্ডিংটা দেখছি, বিল্ডিং সম্পর্কে যদি কিছু বলেন। অ্যাকচুয়ালি বিল্ডিং সম্বন্ধে বলতে গেলে হয়তো খুব মানে কি বলবো বলতে পারি না, কারণ আমি তো আর মোটামুটি বলুন। হ্যাঁ, এতটা ধারণা নেই আমার। এতটুকু বলতে যে এটা মানে অনেক জায়গা থেকে পর্যটকরা এসে খুব একটা ভালো আনন্দ ফিল করে। হ্যাঁ, এটাই আর কি। এটা কি কারণে বানানো হচ্ছিল সেটা তো জানেন? অ্যাকচুয়ালি এখানে রাজা শুনতাম, যেটা হিস্ট্রিতে যেটা পড়লাম আর কি, রাজা থাকতো এখানে নাকি এসে। মানে হয় না যে ওই এখন যেমন মানুষ মানে হোটেলে যায় বড় বড়, তখন রাজার সময় ওইটা ওইভাবে প্রচলিত ছিল না, তাই বিশ্রামের জন্য এটা বেছে নিয়েছে, আনন্দ বিশ্রাম যাই বলেন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ দাদা। নাম কি আপনার? মনোজিৎ শুক্ল। হ্যাঁ, ভালো লাগলো দেখা হয়। হ্যাঁ, ভালো থাকবেন, ধন্যবাদ। এই যে হচ্ছে মাখানার ফল, সরি, এর ভেতরে বীজ আছে, সেই বীজ করলে তখন কাজ হয়। ভাই, যদি এটা কারোর মানে মারা হয় এই মুহূর্তে, তোরা যদি মারি এইভাবে কী হবে বল? তুই যে এসেছিলি সেটা মানে থেকে যাবে সারা। না, দরকার নেই, স্মৃতির দরকার নেই, তুই ভাই বেঁচে থাক। যে সঞ্জয় এসে আমার এটা করে দিয়ে গেছে, উঠতে বসতে গালাগালি খাবে আর গালে কামড় খাবে। এই কামড় দিয়ে ফাটিয়ে ভিতরে যে সাদাটা হবে, সাদাটা খাবে। আচ্ছা, ওটাই মাখানা। ওই পরে ফাটিয়ে মাখনা বানাবে। এটা আমার জন্য? হ্যাঁ, খান আপনি খান। থ্যাংক ইউ সো মাচ। দাদাকে বিরক্তও করলাম, সঙ্গে গিফট নিয়ে নিলাম। থ্যাংক ইউ। মহলের বাইরে বিভিন্ন মানুষের সাথে কথা বলা, একটু জানকারিও নিলাম। তারপর একটু লেট করেই আমরা যাচ্ছি ভেতরের দিকে। কি রে ভাই এটা? আচ্ছা, পাম। মহলের ভেতরে ঢুকতেই একটা অন্যরকম মনোরম পরিবেশ পেলাম। বাহারি সব গাছপালা দিয়ে সুস্বাদে সজ্জিত করে রেখেছে এই নীরমহলটাকে। বোটঘাট, রাজা ওই সাগর দিয়ে এসে এই জায়গা দিয়ে মানে বোট এখানে আসতো, ওই জায়গা। এটা হচ্ছে কনফারেন্স হল। পূর্বাঞ্চলে এটি একটি খোলা থিয়েটার, যেখানে নাটক, নৃত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হতো। ওই যে সামনে ডান্স কক্ষ। আচ্ছা, ওটা রানীর, আর এটা এটাও ডান্স রুম পাবো। এই দিকে কারে পাইছিল। হ্যাঁ, লোকের বাথরুম দেখো তোমরা, দেখো। পাঁচটা পাখি উড়ে আসছে। আমি এই জিনিসগুলো ভীষণ পছন্দ করি, জানি না কেন করি। রুদ্রসাগর হ্রদের মাঝে ভারতের বৃহত্তম জলপ্রাসাদ এটি। প্রাসাদটি হিন্দু ও মুসলিম স্থাপত্যের মিশ্রণে নির্মিত। এর নকশায় মুঘল শৈলীর প্রভাব স্পষ্ট, যেমন খিলান, মিনার এবং গম্বুজের ব্যবহার। প্রাসাদটি দুটি প্রধান অংশে বিভক্ত।
চল নাম নাম। এই মহলটি রাজার মৃত্যুর পর পরিত্যক্ত ছিল। 1978 সালে ত্রিপুরা সরকার দায়িত্ব নেয় এবং 1995-96 সাল সংস্কার করেন। বর্তমান এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান। রাতের আলোকসজ্জা ও হ্রদের প্রতিফলন প্রাসাদটিকে মনোরম করে তোলে। প্রতি বছর নীরমহল জল উৎসব আয়োজিত হয়, যেখানে নৌকা বাইচ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জা পর্যটকদের মধ্যে আকর্ষণীয় করে তোলে। রুদ্রসাগর ও নীরমহল পরিদর্শন করতে স্রেফ দেশ থেকে নয়, দেশ দেশান্তর থেকে মানুষ আসে আর এই সৌন্দর্যে মোহিত হয়ে যায়। অসাধারণ একটা শৈলী, যা দেখে আমিও অত্যন্ত আনন্দিত। কখনো যদি আসার সুযোগ পান ত্রিপুরাতে, এই স্থানটাকে দর্শন করতে ভুলবেন না। আমাদের বোট চলে এসে আমরা এখন এই স্থান ত্যাগ করিব। আমরা ঘাটে পৌঁছে গেছি। এখান থেকে আমরা মাতাবাড়ির উদ্দেশ্যে রওনা হব। ওতে মাতাবাড়ি কি হলো? আরে মাতাবাড়ি মন্দির, ত্রিপুরেশ্বরী মাতাবাড়ি মন্দির, এটা শিব মন্দির। আর মাতাবাড়িতে যে প্রচুর ভিড়, এই যে দেখছেন কত ভিড়। আজ এখান থেকে চলে যাব, আগামীকাল আবার দর্শন করতে আসবো মাতাবাড়িতে, মায়ের দর্শন এবং পুজো করতে আসবো। শিব মন্দির ফুলকা দেখেছো? চলো চলো। চলো চলো চলো। বেশ অনেকটা রাত হয়েছে, তো আজকে এখানেই ভিডিওটাকে শেষ করতে হবে। আগামীকাল মা ডাকলে অবশ্যই আসবো, আসার তো বহুত ইচ্ছা। মায়ের মন্দিরের চারিপাশটা ঘুরে দেখাবো, সাথে সাথে খুব সুন্দর অপূর্ব নিদর্শন এবং গল্প রয়েছে, যেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এই যে দেখেন, কচ্ছপ হাত থেকে বিস্কুট খেয়ে যাচ্ছে, বড় বড় মাছ রয়েছে এখানে, এবং মন্দিরের অনেক গল্প রয়েছে, যা আপনাদের সামনে আমি আগামীকাল তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন। অপরকে ভালো রাখতে না পারলে সমস্যা নেই, কিন্তু কারোর চোখের জলের কারণ হবেন না। নমস্কার।